আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আতাউর রহমান, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এই করোনার সংকটময় সময়ে আমরা ঘর থেকে বের হব না, প্রয়োজন ছাড়া বাইরে আসবো না। আমাদের প্রয়োজন যতটুকু সেই অনুপাতে আমরা বাইরে মাস্ক পরিধান করে বের হব এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং ভিটামিন সি জাতীয় খাবারগুলো আমরা বেশি বেশি খাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা আলোচনায় আসি। শিকনফল। আজকের পাঠ শেষে তোমরা জানতে পারবে পারিবারিক দুগ্ধ খামারের বিভিন্ন তথ্য, দুগ্ধ খামারের উপকরণ ও দুগ্ধ দহন পদ্ধতি সম্পর্কে জানবে, দুগ্ধ সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে জানবে। পারিবারিক দুগ্ধ খামারের একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে একটি আদর্শ গোশালা কেমন হয় তারই একটা ছবি দেওয়া আছে। এখানে গাভীগুলো একটি গাভী অন্য গাভীকে আঘাত করতে পারে না, সেই ব্যবস্থা করা আছে এখানে। তো এর উপরে আমাদের আলোচ্য বিষয় দেখে নেই। পারিবারিক দুগ্ধ খামার ও প্রয়োজনীয় উপকরণ, দুগ্ধ দহন ও এর বিভিন্ন ধাপ, দুগ্ধ দহন পদ্ধতি, দুগ্ধ সংরক্ষণ পদ্ধতি, দুধ পাস্তুরীকরণ ও এর সুবিধা অসুবিধা এবং প্রকারভেদ সম্পর্কে আমরা ভালোভাবে জানব। পারিবারিক দুগ্ধ খামার। গাভী পালন একটি লাভজনক ব্যবসা। পারিবারিক দুগ্ধ খামারের যে যারাই ব্যবসা করেছে এ পর্যন্ত তারা সবাই লাভবান হয়েছে। তো এই জন্য বলা হয়েছে যে গাভী পালন একটি লাভজনক ব্যবসা। একজন মানুষের বছরে প্রায় 90 লিটার দুধ লাগে। 90 লিটার দুধ লাগে। এখানে আমাদের দেশের মানুষ গড়ে 10 লিটার দুধ পান করে। তার মানে গড়ে 10 লিটার মানে অনেকে 10 লিটারের কমও পান করে। তো গড়ে এসেছে 10 লিটার, তাহলে অনেক কম। তাই দুধ উৎপাদন ও চাহিদার ব্যাপক ঘাটতি রয়েছে। শুধু এটাই নয় যে দুধ যতটুকু বাংলাদেশে উৎপাদন হয় বা খামার থেকে আমরা যতটুকু দুধ পাই, এই দুধগুলো দেখা যাচ্ছে যে আমাদের যথেষ্ট না এবং যতখানি দুধ দরকার ততখানি উৎপাদন হচ্ছে না। বাড়িতেই আমরা 2 থেকে 5টি গাভীর দ্বারা ক্ষুদ্র পারিবারিক খামার করতে পারি। 2 থেকে 5টি গরু হলে আমরা পারিবারিক খামার করতে পারি। আর বাণিজ্যিক খামার 5টি গাভীর থেকে শুরু করা যায়। যদি নিয়ত করি যে বাণিজ্যিক খামার আমি তৈরি করব, তাহলে শুরু করা যাবে 5টি গাভী থেকে বাণিজ্যিক খামার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমাদের দুধ খাওয়া কিন্তু খুবই প্রয়োজনীয়, কেননা দুধকে বলা হয়েছে আদর্শ খাদ্য। এই দুধের মধ্যে ভিটামিন সি জাতীয় ভিটামিন সি ছাড়া বাকি সব ভিটামিন দুধের মধ্যে আছে, দুধের মধ্যে অন্তর্ভুক্ত আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো যে একটি গোশালা দেওয়া আছে। এটি একটি আদর্শ গোশালা, যেখানে 4টি গাভীর রাখার ব্যবস্থা করা হয়েছে। তো একটু পড়ি নিচে যে একটি দুগ্ধ খামার নির্বাচনে যে সকল বিষয় অনুসরণ করা দরকার। 1 নম্বর, অপেক্ষাকৃত উঁচু ও শুষ্ক ভূমি। 2 নম্বরে আছে খামারের ভূমি উন্নয়ন ও নির্মাণ। শুষ্ক তো অবশ্যই থাকতে হবে এবং ভূমিটা উঁচু হতে হবে এবং নির্মাণটা খুব সুন্দর করতে হবে। খামার সম্প্রসারণ করার সুযোগ, তার মানে এমন ভাবে খামারটা আমি প্রথমে শুরু করব যদি আমার গরু 10 থেকে 12টা বা 20টা পর্যন্ত হয়ে যায়, পাশে যেন জায়গা বাড়ানো যায়, সেই ব্যবস্থা রেখে খামার নির্মাণ করতে হবে। বসত ঘর হতে একটু দূরে, যে জায়গায় আমরা বসবাস করি সেই জায়গা বা যে ঘরের সঙ্গে লেগে আমরা গোশালা তৈরি করব না, একটু দূরে করব, বা উঠানের অপোজিট সাইডে করতে পারি, অথবা তো পিছন সাইডে সুন্দর করে গোশালা তৈরি করতে পারি। ভালো যোগাযোগ ব্যবস্থা যেন থাকে সেই ব্যবস্থা রাখতে হবে। আমি গরুকে বাজারে উঠাবো, এই জন্য কি করবো যে অবশ্যই যাতায়াত ব্যবস্থাটা পরিষ্কার থাকতে হবে এবং সুন্দরভাবে যেন গাড়িতে উঠানো যায় সেই ব্যবস্থা রাখতে হবে। পানি ও পশু খাদ্যের প্রাপ্যতা। তাহলে পানি এবং পশু খাদ্য, পশুকে যে খাদ্য দিব এটা যেন সহজেই পশুকে দেওয়া যায়, বা পশু যেন যে জায়গা থেকে খাবারটা খাবে সেই জায়গার সম্পূর্ণ খাবারটা যেন খায়,
দূরে করব না, গাভীকে মানে গাভী থেকে গাভীর যে পাত্র এটা ডিসটেন্সটা যেন একটু কাছাকাছি হয়, সুন্দরভাবে যেন খাইতে পারে। পণ্যের চাহিদা অবশ্যই যে সকল বিষয়গুলো হচ্ছে গরুর জন্য দরকার সেই পণ্যগুলো যেন সহজে পাওয়া যায় সেদিকে খেয়াল রাখতে হবে, বাজার ব্যবস্থা বিবেচনা করতে হবে যে আমি যে গরুটাকে বাজারে তুলবো সেই গরুটা বাজারে তোলার মতন হয়েছে কিনা, এবং বাজারে ওঠানোর জন্য যে সমস্ত মানে কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি গুলো যেন সহজে অর্জন করা যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। একটি পারিবারিক দুগ্ধ খামারের প্রয়োজনীয় উপকরণগুলো দেওয়া আছে যে একটি দুগ্ধ খামার স্থাপনের জন্য মূলধন থেকে বাচ্চা প্রসব পর্যন্ত বিভিন্ন উপকরণ প্রয়োজন হয়। যেমন আমরা কিছু নাম জেনে নেই। এখানে প্রথমে মূলধন দরকার পড়বে, তারপর ভূমি, ভালো জাতের গাভীর দরকার আছে। যদি আমার গাভীটা ভালো জাতের না হয় ওর থেকে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো মানে কোয়ালিটি সম্পূর্ণ হবে না এবং মানে উন্নত জাতের গাভী পাওয়া যাবে না। আদর্শ গোশালা লাগবে, নির্মাণ সামগ্রী, খাদ্য ও পানি সরবরাহ, উন্নত পাত্র, ঘাসের জমি, পানির লাইন, রিক্সা, ভ্যান, ঘাস কাটার মেশিন, তারপর ফিড ট্রলি ও খামারের বিভিন্ন যন্ত্রপাতি, যেমন হচ্ছে হাসি অথবা তো খড় কাটার মেশিন, এই যন্ত্রপাতিগুলো লাগে। দাও লাগে অনেক সময় প্রয়োজন পড়ে আট ঠিক করার জন্য, মেরামত করার জন্য, এবং তারের প্রয়োজন পড়ে, আলো, লাইট ইত্যাদি। তো দুগ্ধ দহন ও বিতরণ, টিকা সরবরাহ, চিকিৎসা প্রদান, পশুকে কৃত্রিম প্রজননের ব্যবস্থা করা। হ্যাঁ, প্রায় আমরা ন্যাচারাল ভাবে যে গরুকে যে প্রজনন দিয়ে থাকি সেটার থেকেও যদি আমরা কৃত্রিম প্রজননের ব্যবস্থা করি তাহলে দেখা যাবে যে আমি উন্নত জাতের গাভী পাবো। হ্যাঁ, এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের প্রথম যে গাভীটি মানে হিট হবে বা হিটে আসবে তখন আমরা যে উন্নত জাতের বড় জাতের যে প্রজনন বীজ সেটা দেওয়া যাবে না, কেননা গাভীর কষ্ট হবে, এখানে প্রসবকালীন সময়ে অনেক কষ্ট হতে পারে এবং মারাও যেতে পারে, এই দিকটা খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, দুগ্ধ দহন ও ধাপ সময় জেনে নেই। দুগ্ধ দহন, গাভীর উলান থেকে দুধ সংগ্রহের প্রক্রিয়াকে দুগ্ধ দহন বলে, এটা আমরা কম বেশি সবাই জানি। তো দহনের বিভিন্ন ধাপ, কোন কোন বিষয়গুলো আমাদের দুগ্ধ দহনের সময় খেয়াল রাখা দরকার, মানে কি কি ব্যবস্থা গ্রহণ করা দরকার। যেমন দুধ দহনের সময় আমরা যখন গাভীকে দহন করতে পারবো না, নির্দিষ্ট একটি সময় নির্বাচন করতে হবে। এটি মানে প্রতিদিন যে টাইমে আমরা যে সময়ে আমরা গাভী দহন করব সেই টাইমে প্রতিদিন করতে হবে, মানে কোনোদিন আগে বা পরে সময়ের মানে উল্টাপাল্টা করা যাবে না। গাভী প্রস্তুত করা, অবশ্যই গাভী দহনের পূর্বে গাভীকে আগে প্রস্তুত করে নিতে হবে। গাভীর সম্পূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে হবে যে গাভী এখন দুধ দেওয়ার জন্য যেন প্রস্তুত হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। গোয়ালার প্রস্তুতি নেওয়া, হ্যাঁ, যে গাভী দহন করবে তাকে গোয়ালা বলা হয়, এই গোয়ালারও প্রস্তুতি নিতে হবে যে প্রিপারেশন নিয়ে তারপরে গাভী দহন করা শুরু করবে। পরিষ্কার পাত্র ব্যবহার করা, হ্যাঁ, নোংরা পাত্র অবশ্যই পরিহার করবো আমরা। গাভীকে মশামাছি থেকে মুক্ত রাখা, গাভীকে মশামাছি যেন না কামড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই গোশালায় যদি মশা থাকে তাহলে কয়েলের ব্যবস্থা করতে হবে, এদিকটা সুন্দরভাবে খেয়াল রাখতে হবে। গাভীকে উদ্দীপিত করা, হ্যাঁ, গাভীকে উদ্দীপিত করার জন্য আমাদের বড় ধরনের একটা সহযোগিতা আসে বাছুর থেকে। বাছুর যখন গাভী বাঁটে চোষক দেয় তখন দেখা যায় যে গাভী দুধ দেওয়ার জন্য এবং দুধ শরীর থেকে নিয়ে দেওয়ার জন্য মানে বাঁটে ছেড়ে দিয়ে দেয়, এই জন্য তখন কি হয় বাঁট একটু মানে টাইট হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে গাভী এখন দুধ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। দহনের সময় গাভীকে খাওয়ানো, হ্যাঁ, গাভীকে ব্যস্ত রাখার জন্য, গাভী যেন নড়াচড়া না করে এই জন্য তার সামনে খাবার দিয়ে তাকে ব্যস্ত রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতির দহন ব্যবস্থা দেওয়া আছে। অবশ্যই গাভী দহনের পদ্ধতি হচ্ছে দুইটি, যেমন সনাতন পদ্ধতি আর আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতি, দহনের সময়
ওলানের বাঁটের গোড়া বন্ধ রেখে বাঁটের উপর চাপ প্রয়োগ করলে দুধ বের হয়। এই যে সিস্টেমটা, যেটা আমরা আগে থেকেই জানি যে মা দাদি যারা আছে অথবা অনেকের বাসায় বাবারাও হচ্ছে এই দহন কাজ করে থাকে, যে হাত দিয়ে গাভীর হচ্ছে দহন, যে দহন প্রক্রিয়াটাই হলো সনাতন পদ্ধতি। এবং দহনের আধুনিক পদ্ধতি হচ্ছে বড় বড় বাণিজ্যিক খামারে গাভীর বাঁটে টিপ কাপ লাগিয়ে যন্ত্রের সাহায্যে দুগ্ধ দহন করা হয়। তাহলে এই সিস্টেমটাকে পিছনে ছবিটাতে দেখো যে এখানে হচ্ছে আধুনিক পদ্ধতি, এখানে টিপ ব্যবহার করে কিন্তু দহনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এইভাবে পরিচালনা করতে গেলে দেখা যায় যে একসাথে অনেকগুলো গাভী অল্প সময়ের মধ্যে হচ্ছে দহন কার্য শেষ করা যাবে। আর সনাতন পদ্ধতিতে খামারের দৃষ্টির দিকে তাকালে দেখা যায় যে অনেকগুলো গোয়ালার প্রয়োজন পড়ে, অথবা তো এখানে সময় বেশি লাগে, পরিপূর্ণভাবে দুধ বের করা যায় না। এই সনাতন পদ্ধতি থেকে আধুনিক পদ্ধতি অনেক গুরুত্বপূর্ণ। দুগ্ধ সংরক্ষণ ব্যবস্থা, যেমন দুগ্ধ সংরক্ষণ কাকে বলে সেটি আর জেনে নেই, যে নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত দুধকে খাদ্য হিসেবে উপযোগী রাখতে পচন মুক্ত রাখার প্রক্রিয়াকে দুগ্ধ সংরক্ষণ বলে। আমি আবারও বলছি যে নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত দুধকে খাদ্য হিসেবে উপযোগী রাখতে এবং পচন মুক্ত রাখার প্রক্রিয়াকে দুগ্ধ সংরক্ষণ বলে। তার মানে দুধকে পচন থেকে বা নষ্ট হওয়া থেকে ভালো রাখার জন্য, নষ্ট হওয়া থেকে মুক্ত রাখার জন্য যে প্রক্রিয়াটা আমরা ব্যবহার করি সেটি হলো দুগ্ধ সংরক্ষণ। দুধের সংরক্ষণ ব্যবস্থা কেমন সহজ নয়, আসলে তাই যে দুধকে আমরা কি করি, জাল করে রেখে দেই, দেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে আমরা খাই। তাহলে এই যে দুধ জাল করার পরে, হিট করার পরে 4 ঘন্টা পর কিন্তু ওই দুধ আবার নষ্ট হওয়ার প্রক্রিয়ায় চলে যাবে, আস্তে আস্তে স্বাদ নষ্ট হবে, তারপরে দুধ এক পর্যায়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। এই জন্য কি করতে হয়, যে 4 ঘন্টা পর পর দুধকে গরম করতে হয়। সাধারণ তাপমাত্রায় বিভিন্ন জীবাণু দুধে ল্যাকটিক অ্যাসিড উৎপন্নের মাধ্যমে দুধ টক স্বাদ যুক্ত করে ফেলে। সাধারণ তাপমাত্রায় বিভিন্ন জীবাণু দুধের ল্যাকটিক অ্যাসিড উৎপন্নের মাধ্যমে টক স্বাদ যুক্ত করে ফেলে। তার মানে বিভিন্ন জীবাণু আছে, যে জীবাণুগুলো দুধের ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, আর এরপর পরে কি হয়ে যায়, স্বাদ টক হয়ে যায়, টক ভাব চলে আসে। যে জীবাণুর নামটা একটু জেনে নেই, যে স্ট্রেপ্টোকক্কাই নামক জীবাণু প্রধানত অ্যাসিড তৈরি করে। তার মানে দুধে অ্যাসিড তৈরিতে কোন জীবাণু কাজ করে, সেই জীবাণু হচ্ছে স্ট্রেপ্টোকক্কাই। এই জীবাণুটি দুধকে নষ্ট করে ফেলার কাজ করে। দুধ সংরক্ষণ পদ্ধতি 2 প্রকার। দুধ সংরক্ষণের সনাতন পদ্ধতি একটি আছে, আর দুধ সংরক্ষণের আধুনিক পদ্ধতি আছে। দুধ তাপ দ্বারা ফুটিয়ে সংরক্ষণ করা যায়। এটি সহজ পদ্ধতি। একবার গরম করলে 4 ঘন্টা ভালো থাকে। তার মানে একবার গরম করার পরে ওই দুধটি 4 ঘন্টা পর্যন্ত ভালো থাকবে। তারপরে বলা আছে যে 4 ঘন্টা পর ফুটালে সব রকমের জীবাণু ধ্বংস হয়, তবে পুষ্টির মান কমে যায়। আমি যতবার দুধকে হিট করব, যতবার গরম করব, এই গরম করার পরে দেখা যাবে যে যতবার করব আস্তে আস্তে পুষ্টির মান কমে যাবে। উচ্চ তাপ প্রক্রিয়ায় ভিটামিন ও অ্যামাইনো অ্যাসিড নষ্ট হয়। যদি আমি অধিক তাপ দেই দুধকে, তাহলে এই দুধের যে ভিটামিন আছে এবং অ্যামাইনো অ্যাসিড আছে, এগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। দুধ সংরক্ষণের আধুনিক পদ্ধতি, যেমন রেফ্রিজারেটরের অল্প সময়ের জন্য 4 ডিগ্রি সেলসিয়াসে দুধ সংরক্ষণ করা যায়। কয় ডিগ্রি? 4 ডিগ্রি সেলসিয়াসে দুধ সংরক্ষণ করা যায়। ডিপ ফ্রিজে দুধ সংরক্ষণ করা যায়। এখানে দুধের জীবাণুর বংশ বৃদ্ধি হয়, এখানে বৃদ্ধি হয় না। এখানে দুধের জীবাণুর বংশ বৃদ্ধি হয় না, কিসের? ডিপ ফ্রিজে। আবার তবে দুধের রাসায়নিক বন্ধন ভেঙে যায়। দুধের মধ্যে যে রাসায়নিক বন্ধনটা আছে, দুধের আবার গুণগত মান হ্রাস পায়। দুধের যে কোয়ালিটি আছে,
দুধের যে গুণ আছে, দুধ যেসব ভিটামিনের কাজ করে সেগুলো আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। এবং এটি দেখা যায় যে প্রথম দিন আমরা ফ্রিজে রাখলাম, পরের দিনে যখন খাবো দেখা যাবে যে প্রথম দিনের যেভাবে যে টেস্টটা পেয়েছি পরের দিন কিন্তু সেই টেস্ট পাওয়া যাবে না। এই জন্য যত দিন রাখবো আস্তে আস্তে দুধের গুণগত মান হ্রাস পেতেই থাকবে। দুধ পাস্তুরীকরণ। পৃথিবীতে দুধকে অন্যতম আদর্শ খাদ্য বলা হয়। অন্যতম আদর্শ খাদ্য বলার একটাই কারণ হচ্ছে যে এখানে ভিটামিনের যতগুলো উপাদান আছে শুধু ভিটামিন সি বাদ দিয়ে সব ধরনের উপাদান এই আদর্শ দুধের মধ্যে আছে, দুধের মধ্যে বিদ্যমান আছে, যার কারণে আমরা দুধকে কি বলেছি, আদর্শ খাদ্য বলেছি। আর দুধ বাছুর বা মানুষের জন্য আদর্শ খাবার, সাথে সাথে অণুজীবের জন্য আদর্শ খাবার। অণুজীবরাও কিন্তু দুধ তাদের জন্য আদর্শ খাদ্য। আর দুধ দহনের পর সময়ের সাথে সাথে গুণগত মান নষ্ট হতে শুরু করে। দুধ আমি এখন দহন করলাম, এরপরে সময় যত পিছনে যাবে তত দুধ আস্তে আস্তে নষ্টের দিকে আগাবে। যেমন সাধারণ তাপমাত্রায় দুধকে রাখলে এক সময় সম্পূর্ণ দুধ নষ্ট হয়ে যাবে। এই যে দীর্ঘ টাইম যখন দুধকে আমি হিট করবো না বা ঠান্ডায় রাখবো না, রেফ্রিজারেটর করবো না বা কোনো ব্যবস্থাই নেব না, শুধু পাতিলে রাখবো, তাহলে দেখা যাবে যে নরমাল তাপমাত্রায় থাকার কারণে এক পর্যায়ে দুধ নষ্ট হয়ে যাবে। এর কারণ হিসেবে অণুজীবকে দায়ী করা হয়। এই অণুজীবগুলো উচ্চ তাপমাত্রায় ও নিম্ন তাপমাত্রায় জন্মাতে ও বংশ বিস্তার করতে পারে না। তাহলে একটু খেয়াল করো শিক্ষার্থীরা, যে অণুজীবগুলো উচ্চ তাপমাত্রায় অথবা তো উচ্চ তাপমাত্রায় গরম অথবা তো নিম্ন তাপমাত্রায় এর বংশ বিস্তার করতে পারে না। তাই তাপমাত্রা ব্যবহার করে দুধের রোগ সৃষ্টিকারী জীবাণু ও এনজাইম নিয়ন্ত্রণ করার উপায় হলো পাস্তুরীকরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি পাস্তুরীকরণের সহজ সংজ্ঞাটা দিচ্ছি যে দুধকে উচ্চ তাপমাত্রায় গরম অথবা তো নিম্ন তাপমাত্রায় রেখে দুধের রোগ সৃষ্টিকারী জীবাণু ও এনজাইম নিয়ন্ত্রণ করাই হলো পাস্তুরীকরণ। দুধের রোগ সৃষ্টিকারী জীবাণু ও এনজাইম নিয়ন্ত্রণ করাই হলো পাস্তুরীকরণ। এভাবে আমরা সহজে লিখতে পারি। এখানে ডিটেইলস বলা আছে, ডিটেইলস না লিখে আমরা সহজভাবে সংজ্ঞাটা দিতে পারি। পাস্তুরীকরণের কিছু তথ্য জেনে নিন। ফরাসি রসায়নবিদ লুই পাস্তুর প্রথম অনুধাবন করেন যে পচন প্রণালী এক প্রকার জীবাণু দ্বারা সংগঠিত হয়। তাহলে এখানে যদি প্রশ্ন আসে এইভাবে যে লুই পাস্তুর কোন দেশের নাগরিক, তাহলে অবশ্যই আমরা ফরাসি বলবো। আবার যদি প্রশ্ন আসে যে লুই পাস্তুর কিসের বিজ্ঞানী, তাহলে অবশ্যই রসায়নবিদ এভাবে আসতে পারে। আবার তিনি এই প্রক্রিয়ার আবিষ্কারক, তার পচন প্রক্রিয়ার আবিষ্কারক কে, লুই পাস্তুর। তবে দুধ প্রক্রিয়াজাতকরণে জার্মানি বিজ্ঞানী সংজ্ঞা দিয়েছেন, অন্যভাবে একটু সংজ্ঞা দিয়েছেন, দুধে উপস্থিত রোগ জীবাণু ও এনজাইম ধ্বংসকল্পে দুধের প্রত্যেক কোণাতে 145 ডিগ্রি ফারেনহাইট অথবা তো 62.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট সময়কাল, কত মিনিট, 30 মিনিট সময়কাল ধরে যদি রাখা হয় তাহলে এই নিয়মটাই হচ্ছে পাস্তুরীকরণ। আবার বলছে আরেকটা পদ্ধতি, যেমন 162 ডিগ্রি ফারেনহাইট অথবা তো 72.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 সেকেন্ড পর্যন্ত উত্তপ্ত করাকে পাস্তুরীকরণ বলে। এখানে দুইটা পদ্ধতি, যত বেশি হিট দেব আমি তখন সময়কালটাও কিন্তু কমে আসবে। প্রথমে যখন 145 ডিগ্রি ফারেনহাইট তাপ দিয়েছি তখন 30 মিনিট রাখলে হবে। আবার যখন দেখবো যে 162 ডিগ্রি ফারেনহাইট আমি তাপ দিচ্ছি তখন 15 সেকেন্ড রাখলে আমার দুধ পাস্তুরীকরণ হয়ে যাবে। পাস্তুরীকরণের কিছু সুবিধা এবং অসুবিধা বিদ্যমান আছে। যেমন সুবিধাগুলো একটু জেনে নেই। দুধ নিরাপদ হয়,
মানে আমি পাস্তুরিকরণ যখন আমি দুধকে করব তখন দুধ আমার জন্য নিরাপদ। জীবাণু ধ্বংস হয়, দুধে কোনো জীবাণু থাকে না। সংরক্ষণ কাল দীর্ঘ হয়, আমি এটা অনেক সময় পর্যন্ত ভালো রাখতে পারবো। ল্যাকটিক অ্যাসিড সৃষ্টিকারী জীবাণু ধ্বংস হয়, এনজাইম ধ্বংস হয়, এই উপকারগুলো আমরা পেয়ে থাকি। পাস্তুরিকরণে কিছু অসুবিধা দেখা যায়, যেমন চর্বি কণা, দুধের যে চর্বি কণাগুলো আছে পৃথক হতে পারে, মানে পৃথক হয়ে যেতে পারে, আবার নাও পারে। আবার ভিটামিন নষ্ট হতে পারে। ভিটামিন ওই যে বলা আছে যে যতবার হিট করব গুণগত মান দুধের তত কমতে থাকবে। আবার বিষাদের সৃষ্টি হতে পারে। অনেক সময় আমরা দেখি যে দুধ খাওয়ার সময় দুধের যে টেস্ট, দুধের যে গুণ, সেই গুণটা আমরা স্বাদের মধ্যে পাই না। দুধ পাস্তুরিকরণের কিছু প্রকারভেদ। দুধ পাস্তুরিকরণ 3 প্রকার। নিম্ন তাপে দীর্ঘ সময় পাস্তুরিকরণ 145 ডিগ্রি ফারেনহাইট অথবা 62.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট সময়ের জন্য। কত মিনিট সময়ের জন্য? 30 মিনিট সময়ের জন্য এই 145 ডিগ্রি ফারেনহাইট এবং 62.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে। উচ্চ তাপে কম সময় পাস্তুরিকরণ, মানে অল্প সময়ে, বেশি তাপ দিলে অল্প সময় লাগবে। সেই সময় হচ্ছে যেমন 162 ডিগ্রি ফারেনহাইট 72.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 সেকেন্ড সময়ের জন্য। 3 নম্বরে অতি উচ্চ তাপে পাস্তুরিকরণ। অতি উচ্চ তাপ যদি দেই তাহলে যেমন 137.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 সেকেন্ড সময়ের জন্য, তার মানে 2 সেকেন্ড রাখলে, এই তাপে যদি দুধকে আমি 2 সেকেন্ড রাখি তাহলে পাস্তুরিকরণ হয়ে যাবে। এই 3টি প্রকার আমরা ভালোভাবে জেনে নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকের ক্লাসের যে বিষয়গুলো বা যে প্রশ্নগুলো হয়ে থাকে তার কয়েকটা প্রশ্ন আমরা নমুনা স্বরূপ দেখে নেই। যে দুগ্ধ দহন পদ্ধতি কত প্রকার? 2 প্রকার। উচ্চ তাপ উঠলে দুধের কি নষ্ট হয়? ভিটামিন ও অ্যামাইনো অ্যাসিড নষ্ট হয়। আমাদের আদর্শ খাদ্যের নাম কি? অবশ্যই দুধ। আর দুধে অ্যাসিড তৈরি করে কোন জীবাণু? স্ট্রেপ্টোকক্কাই। স্ট্রেপ্টোকক্কাই দুধে অ্যাসিড তৈরি করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিন উক্ত অংশের উপর টপলেস নেওয়া হবে। পড়া তোমাদের অধ্যায় 7 পরিচ্ছেদ 2 পৃষ্ঠা নং 220 থেকে 224। উক্ত অংশ বাসায় যথাযথভাবে চর্চা করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। অবশ্যই তোমরা ভালোভাবে বাসায় পড়বে এবং আগামী দিনের অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।